পাহাড়ের এই ভিউ পয়েন্ট থেকে এই ওয়াটারফলসকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। হোমস্টে মানেই একেবারে হোমলি ফিলিং আমরা পাই, তাই বারবার আমরা হোমস্টেতেই ছুটে আসি থাকার জন্য। এই স্পটগুলো আমরা ঘুরে দেখছি এবার, এগুলো কিন্তু সম্পূর্ণ অফবিট। ওয়েলকাম টু পুরুলিয়া। বর্ষার মরশুম হোক বা শীতকাল, পুরুলিয়া কিন্তু সবসময় সুন্দর। তাই এবারের বর্ষায় আমাদের 2-3 দিনের ট্যুর প্ল্যান রাঙামাটির দেশ পুরুলিয়াতে। বর্ষায় পুরুলিয়া সেজে উঠেছে একেবারে অন্য রূপে। তাই এবারে আমাদের এই পুরুলিয়ার ভ্রমণ তালিকায় থাকছে চেনা জায়গাগুলোর সাথে বেশ অনেকগুলো অচেনা অফবিট জায়গাগুলোকে এক্সপ্লোর করার সুযোগ। এছাড়াও থাকছে পুরুলিয়ার এক দারুণ হোমস্টেতে থাকা ও খাওয়া দাওয়ার ব্যবস্থা। তাই তোমরা যদি চাও এই বর্ষায় পুরুলিয়া ট্রিপ করতে, তাহলে সব রকম তথ্য পেতে এই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে জুনের 27 তারিখ। এবারে আমরা যাচ্ছি পুরুলিয়াতে। বর্ষায় পুরুলিয়া একেবারে অন্যরকমভাবে আমাদের ট্রিপটা হবে। এবার সাডেনলি প্ল্যান হয়েছে আমাদের এই ট্রিপটা। যাই হোক, পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থেকো। আর যারা ভিডিওটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। হাওড়া থেকে আমাদের রাতের ট্রেন রয়েছে, ট্রেনের ডিটেলস দেবো, চলো তাহলে। হাওড়া থেকে আমাদের ট্রেন রাত 11:35-এ 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 20 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনটি প্রায় 7.5 ঘন্টা জার্নির পর বড়ভূম স্টেশনে পৌঁছাবে পরদিন সকাল 7:09। এই ট্রেনে স্লিপারের ভাড়া জনপ্রতি 235 টাকা, থার্ড এসির ভাড়া 630 টাকা, সেকেন্ড এসির ভাড়া 890 টাকা আর ফার্স্ট ক্লাসের ভাড়া 1470 টাকা জনপ্রতি। আমাদের কোচ নাম্বার স্লিপার ক্লাস S3-তে। ঘড়িতে 11:35 বাজার 20 মিনিট পর আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে রওনা দিল আমাদের গন্তব্যের দিকে। এখন বাজে 8:50। এই জাস্ট আমরা বড়ভূম স্টেশন আমাদেরকে আর কি ট্রেনটা নামালো। ট্রেনটা 1 ঘন্টা 49 মিনিট দিলে, মানে কখন নামানোর কথা আর আমরা কখন নামলাম। আজকে ওয়েদারটাও ভালো না, পুরুলিয়া এসে দেখলাম এখানেও সেই মেঘলা মেঘলা ওয়েদার, কলকাতার মতো অবস্থা আর কি। তো এখন স্টেশনের বাইরে যাব। স্টেশনের বাইরে মানে আমরা এবারে যে হোমস্টেতে উঠছি সেখান থেকেই আর কি গাড়ি পাঠিয়ে দেওয়ার কথা রয়েছে। তো দেখি স্টেশনের বাইরে গিয়ে গাড়িতে এসছে কিনা। স্টেশনের বাইরে চলে এসেছি। এখন স্টেশনের বাইরে যে পার্কিংটা রয়েছে, যেখানে সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, 4 হুইলার থেকে টোটো, তো এখন আমরা সেখানেই চলে এসেছি। আমাদের এবারের বুকিং করা হোমস্টের নাম হলো মহুল পলাশ হোমস্টে। এখানে আমরা আবারও বুকিং করেছি, মানে এটা আমাদের সেকেন্ড টাইম। এর আগের ট্রিপে পুরুলিয়াতে আমরা ওখানে স্টে করেছিলাম। এবারও যেহেতু পুরুলিয়া প্ল্যানটা সাডেনলি হয়েছে, তাই ওখানেই আর কি আমরা বুকিংটা নিয়েছি। যাই হোক, হোমস্টে থেকে এই গাড়িটা পাঠিয়েছে। আমরা এবারে রয়েছি 3 জন, আর এই গাড়ি নিয়েই আমরা যাব হোমস্টে পর্যন্ত। আমাদের এবারের স্টে মহুল পলাশ হোমস্টের অ্যাড্রেস পুরুলিয়ার বাগমন্ডি। বড়ভূম স্টেশন থেকে হোমস্টে পর্যন্ত যেতে সময় লাগবে ওই 30 থেকে 35 মিনিটের মতো। এই সময়টুকু গাড়ির জানলা দিয়ে পুরুলিয়ার সৌন্দর্য দেখে আমরা সবাই মুগ্ধ। বর্ষায় যেন পুরুলিয়া নতুনভাবে সেজে উঠেছে। বৃষ্টি ভেজা রাস্তার দুপাশে ঘন সবুজ শাল পলাশের জঙ্গল, আর জঙ্গলের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে দূরে মেঘে ঢাকা সবুজ মাঠা পাহাড়। ব্যাগপত্র নিয়ে এই জাস্ট আমরা গাড়ি থেকে নামলাম, চলে এসেছি আমাদের এবারে বুকিং করা হোমস্টে মহুল পলাশ হোমস্টে। চল এখন এন্ট্রি করব। এটা হলো হোমস্টের মেন গেট, আর এখান থেকে গিয়ে এইদিকে রয়েছে সিঁড়ি। ফাইনালি কিন্তু চলে এলাম হোমস্টের ফার্স্ট ফ্লোরে। এখন দাঁড়িয়ে আছি ফার্স্ট ফ্লোরে। তো ফার্স্ট ফ্লোর থেকে ভিউটা তোমাদেরকে একটু দেখাই। ভিউটা দেখুন, দূরে পাহাড়ের রেঞ্জটা কিন্তু পুরো দেখা যাচ্ছে, অযোধ্যা পাহাড়ের রেঞ্জ। নমস্কার। আমাদের এই মহুল পলাশ হোমস্টেতে অতিথিরা প্রথম যখন আসেন, তো তাদেরকে আমরা গামছা দিয়ে বরণ করি। আচ্ছা, এবার আপনাদের অনুমতি পেলে গামছা পরিয়ে বরণ করি। নমস্কার। হ্যাঁ, খুব ভালো লাগলো। এইভাবে অভ্যর্থনা জানানো হয় কিন্তু এই হোমস্টেতে আসলে, খুব সুন্দর এটা।
চলে এসেছি এখন আমরা মহুল পলাশ হোমস্টে সেকেন্ড ফ্লোরে আমরা রুম নিয়েছি। এনাদের ফার্স্ট ফ্লোরও বেশ অনেকগুলো রুম রয়েছে। তার আগে বলে নেই, দাদা আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছে সুন্দর গামছা দিয়ে, পুরুলিয়ার ঐতিহ্যবাহী গামছা। আমার ভীষণ ভালো লাগে ওই জন্য এই হোমস্টে মানেই একেবারে হোমলি ফিলিং আমরা পাই, তাই বারবার আমরা হোমস্টেতেই ছুটে আসি থাকার জন্য। এবারে চলো আমরা আমাদের যে বুকিং করা রুমটি রয়েছে সেটা এখন শেয়ার করব। চলে এসেছি রুমের মধ্যে। রুমটা ভীষণ পছন্দের রুম। আগেরবারও এখানে এসেই আমরা এই রুমটিতে ছিলাম। রুমটি কিন্তু ভীষণ বড় একটি রুম, একেবারেই ছোট রুম না। রুমের মধ্যে রয়েছে একটা কিং সাইজ বেড, যেখানে 2 থেকে 3 জন আরামসে শুতে পারবে। এখানে টাওয়াল দিয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, বেড সাইড ওদিকে একটা বড় উইন্ডো রয়েছে, যেটা আমি এসেই আর কি ওখানে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, বেশ ভালো লাগছিল। ওখান থেকে একটা দারুণ ফুরফুরে হাওয়া আসছে। আর এদিকে রয়েছে একটা সেন্টার টেবিল, যার উপরে 2টো ব্যাগ রয়েছে, আমাদের চার্জিং পয়েন্ট রয়েছে। আর এদিকে রয়েছে এই যে খোলা জানালা, যে জানালায় দাঁড়িয়ে থাকলেই কিন্তু পুরো দিনটা কেটে যাবে, কারণ ওই যে দূরের পাহাড়গুলো দেখতে পাচ্ছি। যে এদিকে রয়েছে একটা সুন্দর ড্রেসিং টেবিল, এটা মেয়েদের ভীষণ পছন্দের জিনিস। কিন্তু ওয়াশরুম কিন্তু অ্যাটাচ। তার আগে বলে রাখি, রুমের মধ্যে কিন্তু রয়েছে এসির ব্যবস্থা, ফ্যান রয়েছে, এটি একটি এসি রুম। আর ওয়াশরুমটা রয়েছে এইদিকে। এই যে ওয়াশরুমের কন্ডিশন, ওয়াশরুমে গিজার রয়েছে, এদিকে রয়েছে কমোড, বেসিন, মিরর রয়েছে, শাওয়ার রয়েছে, ওয়েস্টার্ন ওয়াশরুম। যদিও গিজারটা আমাদের লাগবে না, তবে উইন্টারে আসলে কিন্তু গিজারটা লাগবে। আর বাথরুমের সাথে কিন্তু দিয়েছে বাথরুম কিট, এই যে সাবান রয়েছে, শ্যাম্পু রয়েছে। সেকেন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর যাই বলি না কেন, রুমগুলো রয়েছে এরকম এক সাইডে। আর এইদিকে রয়েছে এই যে দারুণ একটা ব্যালকনি, আর এই ব্যালকনি থেকে পাহাড়ের ভিউগুলো পাওয়া যাচ্ছে, যেটা আমি আগেই বলেছি। আর এখানে কিন্তু বসার জন্য এরকম সুন্দর খাটিয়া রয়েছে, এই যে। আর সামনে রয়েছে টেবিল, এখানেই কিন্তু তোমরা ব্রেকফাস্ট চাইলে করতে পারো, সন্ধ্যে স্ন্যাক্সটা খেতে পারো। খুব সুন্দর পরিবেশ। এখন আমরা একটু রুমে গিয়ে ফ্রেশ হব, কারণ বেশ অনেকটা জার্নি আমাদের হয়েছে। ট্রেনটা অনেকটা লেট করে নামিয়েছে, তাই আর বেশি লেট করতে চাইছি না। আজকে থেকেই আমাদের সাইট সিন শুরু হচ্ছে, কোন কোন জায়গা ঘুরছি সব শেয়ার করব। তাহলে চলো একেবারে ফ্রেশ হয়ে তারপরে দেখা হচ্ছে। ঘড়িতে এখন বাজে সকাল 11টা, আর এই জাস্ট আমরা রুম থেকে একটু ফ্রেশ হয়ে নিলাম, স্নান করে নিলাম। আর এখন যাচ্ছি ডাইনিং এরিয়াতে। ব্রেকফাস্ট করিনি এখনও, সকাল থেকে যদিও কিছু খাওয়া হয়নি, প্রচণ্ড খিদে পেয়েছে, তাই যাচ্ছি ব্রেকফাস্ট করতে বসে গেছি। ব্রেকফাস্টে এখন শেয়ার করব কী কী রয়েছে। ব্রেকফাস্টে রয়েছে এখানে লুচি রয়েছে, এই যে আলুর তরকারি রয়েছে, ডিম সিদ্ধ রয়েছে, আর সাথে রয়েছে অমৃতি। এই যে লুচি কিন্তু কোয়ান্টিটি 4টে দিয়েছে, এরকম সাইজ, চাইলে আরও দেবে। আর লুচি আর আলুর দমটা খেলাম, জাস্ট ফাটাফাটি, কিন্তু এটাই সবচেয়ে বেস্ট, দারুণ লাগলো। ব্যাগপত্র নিয়ে একেবারে আমরা রেডি হয়ে গিয়েছি, এখন গাড়িতে উঠবো। একটা জলের বোতল নিয়েছি, কারণ পুরুলিয়া ঘুরতে আসলে কিন্তু জল ভীষণভাবে মানে দরকার, যেহেতু শুষ্ক এরিয়া তোমরা জানোই। যাই হোক, এখন আমরা গাড়িতে উঠবো। গাড়ি একেবারে রেডি হয়ে গেছে আমাদের জন্য। আর গাড়ি কিন্তু অ্যারেঞ্জ করে দিয়েছে আমাদের হোমস্টের দাদা। আমাদের ঘুরতে কত কি খরচ পড়ছে সেটা আমি ভিডিওর মধ্যে জানাবো, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। পুরুলিয়া ঘুরতে এসে প্রথম দিনেই কিন্তু আমরা ঘুরে দেখবো অযোধ্যা সার্কিটের বেশ অনেকগুলো স্পট। কোন কোন জায়গা থাকছে এক এক করে শেয়ার করব। চলো এখন গাড়িতে উঠি। হোমস্টে থেকেই জাস্ট আমাদের গাড়ি ছেড়ে দিল। আর আজকে আমাদের প্রথম দিনের প্রথম স্পট হচ্ছে অযোধ্যা হিল টপের দুর্গা ফলস। এখান থেকে যেতে সময় লাগবে 5 থেকে 10 মিনিটের মতো। চলো তাহলে যাওয়া যাক। এই যে আমরা কিন্তু এখন সমতল ছেড়ে পাহাড়ে উঠলাম, মানে অযোধ্যা হিল টপে উঠছি। কি যে ভালো লাগে, সমতল থেকে পাহাড়কে যেমন দেখতে ভালো লাগে, পাহাড় থেকে ঠিক তেমনই সমতলকেও কিন্তু ভালো লাগে। চলে এসেছি আমাদের প্রথম স্পট দুর্গা ফলস দেখতে। দুর্গা ফলস একেবারে বর্ষায় অন্য রূপ ধারণ করেছে, তা আমরা এখানে এসেই দেখতে পেলাম, মানে শুনতে পাচ্ছি। এখানে একেবারে পার্কিং এরিয়াতে এখন দাঁড়িয়ে আছি, আমাদের গাড়িটা এই যে এখানে পার্কিংয়ে রয়েছে। পার্কিংয়ের এখান থেকেই ফলসের জলের আওয়াজটা পাচ্ছি, তার মানে এখান থেকেই আন্দাজ করছি যে ফলসের এখন কি রূপ হতে পারে। দুর্গা ফলস যাওয়ার সময় কিন্তু এখানে এরকম ছোট ছোট দোকান দেখতে পাওয়া যায়। এখান থেকে দেখো পাহাড়ের ভ্যালি ভিউটা কত সুন্দর লাগছে। দূরে কিন্তু দেখা যাচ্ছে দুর্গা ড্যাম। ফলসে যাওয়ার রাস্তাটা এখান থেকে শুরু হচ্ছে। নামার রাস্তাটা কিন্তু এরকম পাথর দিয়ে দিয়ে, এখান থেকে একটু সাবধানেই নামতে হবে। চলে এসেছি দুর্গা ফলসের একেবারে কাছে, ভীষণ ভালো লাগছে। বর্ষায় দুর্গা ফলসের রূপ একেবারে বদলে গেছে। আমরা আগেরবার উইন্টারে এসে দুর্গা ফলসটা যেভাবে দেখেছিলাম, এখন কিন্তু একদম সেরকম নেই। বর্ষায় জল অনেক বেড়েছে, প্রচণ্ড পরিমাণে স্রোত, তাদের মাঝে
বর্ষায় এরকম রূপ। দুর্গা ফলস দেখে আমরা কিন্তু গাড়িতে আবার উঠে পড়লাম। এখন যাচ্ছি বামনি ফলস দেখতে। তবে বর্ষায় এসে ফলসগুলো দেখতে কি যে অপূর্ব লাগছে, তোমরা বর্ষাতে না আসলে এইরকম সৌন্দর্য দেখতেই পাবে না। অযোধ্যা সার্কিটের মধ্যে সবথেকে বড় ফলস কিন্তু বামনি ফলস। তো এখন আমরা সেই দিকেই যাচ্ছি। চলে এসেছি এখন আমরা বামনি ফলস দেখতে। বামনি ফলস যেটা আকাশ বললো পুরুলিয়ার সব থেকে বড় ফলস আর দারুণ ফলস। আর বামনি ফলসে যাওয়ার আগে এই যে জায়গাটা, এটা একটি পার্কিং এরিয়া। এখানে বেশ কিছু দোকান রয়েছে, এখান থেকে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। আর এটা কিন্তু সম্পূর্ণ রকম ফ্রি, ঠিক আছে, এখানে কোনো রকম টিকিট নেই। তো এখন আমরা এন্ট্রি করব। বামনি ফলসে এন্ট্রির জন্য কিন্তু রয়েছে সামনে গেট করা। বামনি ফলসে যেতে গেলে বেশ অনেকগুলো সিঁড়ি রয়েছে, আর সেই সিঁড়িগুলো অতিক্রম করেই তারপরে ফলসটা পড়বে। অ্যাকচুয়ালি ফলসটা দেখার জন্য প্রায় 2 থেকে 3টে স্টেপ রয়েছে। প্রথম স্টেপ আর সেকেন্ড স্টেপ পর্যন্ত তবুও যাওয়া যায়, মানে সেকেন্ড স্টেপ পর্যন্ত আর কি সিঁড়ি করা রয়েছে। তারপর থেকে এরকম সিঁড়ি করা নেই, পাথরের সিঁড়ি যেটা দুর্গা ফলসে রয়েছে। প্রথমে যখন আমরা এখানে আসলাম তার আগেই গেটের ওখানে অনেকে বলছিল যে এই ফলসে নাকি বীভৎস জল, কেউ নামতে পারছে না। এই হলো বামনি ফলস। অসাধারণ ভিউ এই ফলসের। বর্ষায় একেবারে এই ফলসের জল ফুলে ফেপে উঠেছে, প্রচণ্ড ফোর্সে আর কি জল পড়ছে। এখানে স্নান করতে বারণ করছে। যদিও আমরা বামনি ফলসের সেকেন্ড স্টেপে এখন রয়েছি, একেবারে লাস্ট স্টেপে যেতে পারিনি। তার কারণ হচ্ছে ওখানে প্রচণ্ড ভিড়, আর তার উপরে আর নামতে পারছি না, পাও ব্যথা করছে। তবে এখন আমি যে জায়গায় আছি এখান থেকে কিন্তু ফলসের এই দৃশ্য। এখানে বেশ কিছু ছবি তুলবো, আপলোড করবো আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা চাইলেই কিন্তু চেক আউট করে আসতে পারো। आना पियाना संदेशा लाए सावन तरसाए ना एक आँख मुझको भाए सावन। তো ফলস দেখে কিন্তু আমরা চলে এলাম অনেকটাই উপরে, আবার উপরে উঠছি, যাব গাড়ির দিকে। কিছুটা ওঠার পরে বেশ কিছুটা দেখলাম যে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এরকম, এই যে এরকম খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এখানে কিছু দাদাদের দেখতে পাচ্ছি, দাদারাও ফলসে গেছিলো। দাদা, ফলসে গিয়ে কেমন লেগেছে বলুন? খুব ভালো লেগেছে, খুব মজা হয়েছে। নিচে পুরা জল গিচ্ছে উপর থেকে, একদম নিচে নেমেছিলেন? একদম নিচে 700 সিঁড়ি আছে নিচে তক, বহুত নিচে। ওটার সময় একটু কষ্ট হচ্ছে? বহুত কষ্ট রে বাপ, ঝকে পাইরা গেলি, বহুত কষ্ট। তো যারা বয়স্ক আছেন তাদের বারবার বলবো তারা কিন্তু একেবারে নিচটাতে নামবেন না। চলে এসেছি এখন মার্বেল লেক। মার্বেল লেকের কিছুটা আগে দাঁড়িয়ে আছি। এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পার্কিং এরিয়া। একেবারে আমরা হিল টপে আছি, ঝিরে ঝিরে বৃষ্টি শুরু হয়েছে, আকাশে কালো কালো মেঘগুলো সব ভেসে চলেছে, অসাধারণ লাগছে। মার্বেল লেক কিন্তু অসম্ভব সুন্দর একটি জায়গা। এটি যেহেতু কৃত্রিমভাবে তৈরি, তো এবারে এসে যেটা দেখলাম এখানে সত্যি কিন্তু মার্বেল পাওয়া যায়। এবারে বর্ষায় এসে দেখলাম যে মার্বেল লেকে একেবারে ভর্তি জল রয়েছে, পাহাড়টি যেন সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। মার্বেল লেকে কিন্তু আবার নামা যায়, মানে জলে নামা যায় না, কিছুটা নিচে নামা যায়। নিচে নেমে তোমরা ফটো টটোগুলো তুলতে পারবে, তার জন্য আলাদা মানে রাস্তা রয়েছে। আমার সব থেকে এই উপর থেকে মার্বেল লেককে দেখতে বেশি ভালো লাগে, তাই আমরা এখানে আসি। বেশ অনেকটা রাস্তা অতিক্রম করে এখন চলে এসেছি মুরগুমা ড্যাম দেখতে। এখানে সুইসাইড পয়েন্ট বলে একটি জায়গা আছে, সেটা অসাধারণ দেখতে। এই জাস্ট আমরা এলাম, আর আসা মাত্র এখানে শুরু হয়েছে বৃষ্টি। বর্ষায় বৃষ্টি হবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। বেশ কিছুটা আমরা হেঁটে এসেছি, তারপরে এরকম আবার পাথুরের রাস্তা। এই যে আকাশ উঠছে, যদিও কিছুটা এরকম যেতে হবে, তারপরেই দারুণ ভিউ পাবো। এই যে বসে পড়েছি সুইসাইড পয়েন্টে, এখান থেকে কিন্তু মুরগুমা ড্যাম দেখা যায়। এছাড়াও মুরগুমা ড্যাম দেখার জন্য আরও একটি রাস্তা আছে, যেহেতু বৃষ্টি পড়ছে বলে আমরা সেই রাস্তার দিকে গেলাম না, রাস্তাটা একটু জঙ্গল। তবে এই সুইসাইড পয়েন্টে যদি তোমরা আসো সেক্ষেত্রে কিন্তু খুব পরিষ্কার মুরগুমা ড্যাম পুরোটার ভিউ পাবে। আর তার সাথে সুইসাইড পয়েন্ট এটাকে কেন নাম দিয়েছে আমি সঠিক জানি না, কিন্তু জায়গাটা অসম্ভব সুন্দর। এই জায়গায় আমি যেটা বললাম, তোমরা যে সিজনেই আসো না কেন এক এক রকমের ভিউ পাবে। যেমন এখন বর্ষাকালে চারিদিকটা শুধু কুয়াশা। ফিরছি আবার গাড়ির দিকে।
তো এবারে আমাদের নেক্সট স্পট ছিল কাঠের দুর্গা, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের যে ট্রেনটা লেট করলো তার জন্যই আর কি এই দুর্ভোগান্তিটা আমাদের ভুগতে হচ্ছে। তো যেহেতু আমরা কালকের দিন আছি, তো সেক্ষেত্রে চেষ্টা করব যে কালকে এটা করে নেওয়া যায় কিনা। এখন আপাতত আমরা গাড়ির দিকে ফিরছি। এখন ড্রাইভার দাদার সাথে একটু আলোচনা করব যে সন্ধে নামার আগে আমরা ওইটা কমপ্লিট করতে পারবো কিনা। চলো তাহলে দেখা হচ্ছে। মুরগুমা ড্যাম থেকে কিন্তু আমরা অনেকটাই চলে এসেছি। আর সায়নী যেটা বলছিল যে কাঠের দুর্গা দেখতে যাওয়ার যে স্পটটা ছিল সেটা যাওয়ার জন্য হাতে একদমই টাইম নেই, আর ইভিনিং হয়ে গেছে। তো এখন আমরা ফিরছি আমাদের হোমস্টেতে। এরপর সন্ধ্যে 7টা নাগাদ আমরা আমাদের হোমস্টেতে ফিরলাম। হোমস্টেতে ফেরা মাত্রই দেখলাম সন্ধেবেলা হোমস্টের সব আলোগুলো জ্বলে উঠেছে। আলো আধারিত হোমস্টেটিকে বেশ দারুণ লাগছে। আর হোমস্টে সেকেন্ড ফ্লোর থেকে যে অযোধ্যা পাহাড়ের ভিউটা শেয়ার করেছিলাম, সন্ধেবেলা কিন্তু এই অযোধ্যা পাহাড়কে দেখতে আরও বেশি ভালো লাগছে। এই জাস্ট হোমস্টেতে আমরা ফিরলাম, ফিরে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি লাঞ্চ করতে। ফার্স্ট ফ্লোরে রয়েছে ডাইনিং এরিয়া, এখানে সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, অনেকজন মিলে বসে খাওয়া যাবে। অলরেডি লাঞ্চ এসে হাজির হয়েছে আমাদের সামনে, বেশ অনেক রকম আইটেম রয়েছে, জানি না এগুলো সব খেতে পারবো কিনা। সুন্দর করে সাজিয়ে দিয়েছে, প্লেটে রয়েছে রাইস, এই যে ঝুরঝুরে আলু ভাজা, এই যে সাথে রয়েছে এক বাটি ডাল, এদিকে রয়েছে একটা মিক্স ভেজ আলু পটলের তরকারি, অনেকটা দিয়েছে কোয়ান্টিটি, এদিকে রয়েছে রুই মাছের কারি, এই যে গ্রেভিটা কিন্তু অনেকটা, এদিকে সুন্দর স্যালাড পরিবেশন করা হয়েছে। আমরা লাঞ্চ করেছিলাম সন্ধ্যে 7টা নাগাদ, তাই সন্ধ্যে স্ন্যাক্সটা খাইনি, তবে ডিনার করেছিলাম রাত 10টার দিকে। এই যে রাইস দিয়েছে, তবে রাইসের বদলে কিন্তু রুটির অপশান রয়েছে। এদিকে রয়েছে চিকেন কষা, আর এদিকে রয়েছে ডাল, আলু ভাজা, আর সঙ্গে রয়েছে মিষ্টি। এগুলো খাওয়া দাওয়া করব, আর টেস্ট নিয়ে কিছু বলার নেই, যেটা আমি আগে তোমাদেরকে বলেছি, তাই এগুলো খাওয়া দাওয়া করে আর বিশেষ কোনো কথা বলবো না। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে। আজকের মতো গুড নাইট। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আজকে আমাদের পুরুলিয়াতে সেকেন্ড ডে। সকাল সকাল উঠে গেছি, ঘড়িতে এখন বাজে সকাল 7টা, তবে এর আগেই আমরা উঠেছিলাম। 7টা নাগাদ আমাদেরকে আর কি বেড টিটা দিল। তো বারান্দায় এসে যেটা দেখলাম, এখন সকালবেলার অন্যরকম ওয়েদার, একেবারে অন্যরকম লাগছে। আকাশে মেঘ আছে প্রচুর, মনে হয় আজকে আবার বেলার দিকে বৃষ্টি হতে পারে। দূরে যে পাহাড়গুলো আমরা আমাদের হোমস্টে থেকে দেখতে পাই, যত কালো মেঘ সব যেন পাহাড়গুলোর মাথায় এসে ভিড় জমিয়েছে। আর তার উপরে সকালবেলা আমাদের হোমস্টের সামনে রয়েছে কিছু চাষের জমি, সেখানে চাষিরা এসে গরু মোষ দিয়ে লাঙল চড়াচ্ছে আর কি। প্রচুর বগের আনাগোনা হয়েছে, সব কিছু মিলিয়ে সকালবেলাটা যেন একেবারে অন্যরকম লাগছে। তার সাথে এই যে সামনে চলে এসছে এক কাপ চায়ে চুমুক দিতে দিতে দূরের পাহাড়গুলো দেখতে পাচ্ছি, মেঘে ঢাকা পাহাড়গুলো দেখতে বেশ দারুণ লাগছে আমার। ঘড়িতে বাজে এখন 8:30। ব্রেকফাস্ট করতে চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। আর আজকে আমাদের ব্রেকফাস্টে দেওয়া হয়েছে এই যে আলু পরোটা, 2 পিস করে আলু পরোটা দিয়েছে, চাইলে কিন্তু আরও দেবে। আর এদিকে রয়েছে এই যে ছোলার ডাল, ডিম সিদ্ধ, আর কালকের মতো আজকেও কিন্তু দিয়েছে অমৃতি। ব্রেকফাস্ট করে আমরা একেবারে রেডি, ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গিয়েছি। আজকে আমরা সেকেন্ড দিনে ঘুরে দেখবো আরও বেশ কয়েকটা সাইট সিন। আজকে সাইট সিনের মেন জায়গাগুলো থাকবে, মানে পুরুলিয়ায় ঘুরতে এসে আমরা যেগুলো চাই আর কি, বিশেষ করে অববিট জায়গাগুলোকে এক্সপ্লোর করতে, আজকে আমরা সেগুলোই ঘুরে দেখবো। এখানে রয়েছে অযোধ্যা হিলটপের একটা দারুণ ম্যাপ, যেটা কালকে ভেবেছিলাম শেয়ার করবো, কিন্তু একেবারে আমার খেয়াল ছিল না। যারা নিজেরা পার্সোনাল এখানে ঘুরতে আসবে 4 হুইলার অথবা 2 হুইলার নিয়ে, তাদের জন্য কিন্তু এই ম্যাপটা ভীষণ দরকারে লাগবে আর কি। এই যে গাড়ি চলে এসছে আমাদের হোমস্টের সামনে। আজকে আমরা সাইট সিনে বেরোনোর আগে চরিদা মুখোশগ্রাম ঘুরবো, আর তারপরে কিন্তু এখান থেকে বেশ কয়েকটা অববিট জায়গা আজকে আমরা ঘুরে দেখবো। চলো এখন গাড়িতে উঠি। এই যে চলে এলাম আমরা মুখোশ গ্রামে। এখানে প্রচুর মুখোশের দোকান রয়েছে। এই চরিদা মুখোশ গ্রাম, মানে এই চরিদা এই যে গ্রামটার নাম, এই গ্রামের মানুষের মূল জীবিকা হচ্ছে মুখোশ তৈরি করা। মুখোশের উপরে নির্ভর করে এনাদের জীবিকা নির্বাহ করে। এখানে প্রচুর দোকান রয়েছে, মানে বাড়ির সাথেই আর কি দোকানগুলো রয়েছে। বিভিন্ন রকমের ছোট বড় দোকান রয়েছে, দোকানে ভর্তি মুখোশ, বিভিন্ন রকমের মুখোশ। পুরুলিয়ায় মেনলি যে মুখোশ বিখ্যাত, পুরুলিয়ার ছৌ নাচ বিখ্যাত, সেই ছৌ নাচের মুখোশ কিন্তু এখান থেকেই তৈরি হয়। এছাড়াও যে পর্যটকরা এই পুরুলিয়ায় ঘুরতে আসে, তারা কিন্তু এই চরিদা মুখোশ গ্রাম থেকেই নিজেদের বাড়ির জন্য মুখোশ কিনে নিয়ে যায়। একটা দোকানে এসেছি, মুখোশের দোকান। এই যে এখানে এই টাইপের কথাকলির মুখোশ বিক্রি হচ্ছে, এটা ছোট সাইজ, এগুলো 70 টাকা দাম বলছে। বিভিন্ন রকম দামের আছে। এই যে এটা আবার কালার আলাদা, এটার দাম 130 টাকা। অসাধারণ কাজ।
চড়িদা মুখোশগ্রাম থেকে বারিডি গ্রাম যাচ্ছি আমরা এখন, যেটা পুরুলিয়ার একটি অফবিট ডেস্টিনেশন। আর বারিডিতে আছে কিন্তু একটা খুব সুন্দর ওয়াটারফলস, সেটা কি ওয়াটারফলস ওখানে গিয়েই বলবো। একেবারে অফবিট জায়গা এই জায়গাটা, মানে আমাদের তো প্রথম, তো আমি চাইছি তোমরাও এই জায়গাগুলোকে এক্সপ্লোর করো, তাই আর কি আমাদের সাইট সিনে এই জায়গাগুলোকে রাখা। তো গাড়ি এগিয়ে যাচ্ছে, চলো এখন যাওয়া যাক। গাড়ি নিয়ে আমরা যাচ্ছিলাম হদহদি ফলসের দিকে, বারিডি গ্রামেই এই ফলসটি। তো একেবারে অফবিট একটি জায়গা, তবে যাওয়ার সময় আমরা কিন্তু এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা একেবারে অচেনা রাস্তা। এই জায়গাটা যে এত ভালো লাগছে আমার, দুদিকে পলাশ গাছ আর এই যে সোজা রাস্তা চলে গেছে, এই রাস্তা দিয়েই কিন্তু আমরা এগিয়ে যাব সোজা আমাদের নতুন অফবিট ডেস্টিনেশনের দিকে। বারিডি গ্রামে এখন আমরা রয়েছি, আর হদহদি ফলস যেটা তোমাদেরকে বলছিলাম একেবারে অফবিট জায়গা, তবে সেখানে কিন্তু কোনো রকম গাড়ি যায় না, মানে ফোর হুইলার তো যাই না, তবে যারা বাইক নিয়ে আসবে তারা সেখানে পৌঁছাতে পারবে। যেহেতু আমাদের কাছে বাইক নেই, ফোর হুইলার নিয়ে এসেছি, সেক্ষেত্রে আমাদের হদহদি ফলসের যাওয়ার আগে বারিডি গ্রামের একটি পার্কিং এরিয়াতে আমাদের গাড়িটা রাখা হয়েছে। এখান থেকে ডিস্টেন্স বলছে দাদারা মোটামুটি 1-1.5 কিলোমিটারের মধ্যে। পায়ে হেঁটে আমরা যতটা তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি গিয়ে পৌঁছাবো। আকাশে আবার প্রচণ্ড মেঘও রাখছে, দেখা যাক আমরা কত তাড়াতাড়ি গিয়ে পৌঁছাই। চলে এসেছি এখন দারুণ একটি জায়গা, চারিদিকেই এক অসাধারণ পরিবেশ আমার চোখের সামনে এসে ভেসে বেড়াচ্ছে, আর দূরে ওই যে উঁকি দিচ্ছে ছোট ছোট পাহাড়। এগুলোকে পাহাড় বলবো নাকি টিলা বলবো আমি জানি না। এই যে পাহাড়টার সামনে এখন দাঁড়িয়ে আছি, যে পাহাড়টা দূর থেকে দেখাচ্ছিলাম সেই পাহাড়ের নাম হলো কুহুবুরু পাহাড়। পাহাড়ের একেবারে কাছে চলে এসেছি, এখান থেকে লোকেশন যেন আরও সুন্দর হয়ে উঠেছে। দূরে দূরে পলাশ বাগানগুলো দেখতে পাচ্ছি, পুরো পাহাড়টা যেন সবুজে মোড়া, অসম্ভব সুন্দর এই জায়গার লোকেশন। এখান থেকে অজস্র ঝর্ণা দেখতে পাচ্ছি। জানি না আমাদের যে লোকেশন মানে হদহদি ফলস সেটা কোনটা, তবে দূর থেকে পাহাড়কে দেখতে যেন অসম্ভব সুন্দর লাগে। সমতল ছেড়ে আমরা এখন পাহাড়ে উঠেছি, পাহাড়ে বেশ কিছুটা রাস্তা আমরা হেঁটে চলেছি, আর পাহাড়ের রাস্তা মানে সেই এবড়ো খেবড়ো পাথরের রাস্তা, কিছুটা করে যাচ্ছি আর এরকম উঁচু উঁচু পাহাড় দেখে আমি একটু বসে নিচ্ছি। ফলসের কাছে তো চলে এসেছি, তবে ফলসে নামাটা কিন্তু ভীষণ রিস্ক। এখানে প্রচণ্ড স্লিপ দেখছি প্রত্যেকটা পাথর, আর আমাদেরকে খুব সাবধানেই নামতে হচ্ছে। আর ওই দিকেই রয়েছে ফলসটা। এই যে আমরা এখন চলে এসেছি হদহদি ফলসের কাছে। ভীষণ ভালো লাগছে আমার এই জায়গাটা, এতটা রাস্তা ট্রেক করে কষ্ট করে এত সুন্দর একটি লোকেশন, এটার জন্য কিন্তু এখানে আসাই যায়। ফলসের জলটা প্রচণ্ড পরিষ্কার, চকচক করছে। ফলসটা দূর থেকে আরও বেশি ভালো লাগছিল যখন আমরা সমতলে ছিলাম, তবে ওপরে এসেও কিন্তু বেশ ভালো লাগছে। চারিপাশের যে লোকেশন, উঁচু উঁচু পাহাড়, মাথা উঁচিয়ে আছে, যেদিকেই তাকাচ্ছি শুধু গ্রিনের ভিউ, আমার সামনে সমতলের ভিউ। এই যে এত সুন্দর সুন্দর দৃশ্য শুধুমাত্র এই জায়গায় আসলেই কিন্তু পাওয়া যাবে। এই জাস্ট আমরা গাড়িতে এসে উঠে বসলাম। এই জায়গাটা আমাদের প্রথমবার আসা, পুরুলিয়ায় এতবার এসেছি, কিন্তু এই জায়গাটা সত্যি খুব সুন্দর, তাই না বলো? দারুণ দারুণ, এখানে এসেই দেখতে হবে যে কতটা সুন্দর। তবে যাদের মাজায় ব্যথা, পায়ে ব্যথা কিংবা বয়স্ক আছেন তাদেরকে আমি সবসময় বারণ করবো এই সব জায়গাগুলোকে এক্সপ্লোর করার জন্য। তবুও মনের যাদের জোর আছে, মনের ইচ্ছা আছে, ইচ্ছা শক্তি আছে, তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে। আমাদের নেক্সট স্পট হচ্ছে খয়রাবেড়া ড্যাম। তো চলো তাহলে যাওয়া যাক। চলে এসেছি আমরা খয়রাবেড়া লেক। এই ড্যামের সৌন্দর্য সত্যি ভীষণ সুন্দর। বৃষ্টি মাথায় খয়রাবেড়া লেকের ভিউ কিন্তু একেবারে অন্যরকম। এই জায়গাটি সানসেটের জন্য ভীষণ ফেমাস, বিকেলে এখানে প্রচণ্ড ভিড় হয়। তার মধ্যে এই দিকের যে পাহাড়টি, এই পাহাড়টির নাম হলো চ্যামটাবুরু পাহাড়। এই যে চ্যামটাবুরু পাহাড়ের কোলেই রয়েছে খয়রাবেড়া লেক। খয়রাবেড়া ড্যাম দেখা আমাদের এই জাস্ট কমপ্লিট হলো, কারণ এখানে একেবারে আমরা দাঁড়াতে পারছি না, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর বৃষ্টিতে ভিজে যাওয়ার মতোই অবস্থা, তাই এখন আবার ফিরছি গাড়িতে। এখন আমরা যাচ্ছি পুরুলিয়ার আরও একটি অফবিট লোকেশনের দিকে, যার নাম মাছকান্দা ওয়াটারফলস। গাড়ি থেকে তো নেমে পড়েছি, যে লোকেশনটা দেখানোর কথা ছিল এই যে
একেবারে জঙ্গলের মধ্যে। এখানে কোনো রকম কোনো মানুষ দেখছি না, শুধুমাত্র আমাদের দুটো গাড়ি রয়েছে আর আমরাই রয়েছি। আর গাড়ি থেকে এখন এক এক করে সবাই নামছি। ছাতা নেব সঙ্গে করে, কারণ হঠাৎ হঠাৎ বৃষ্টি আসছে, মাঝে মাঝে আবার রোদ বেরোচ্ছে। এই হচ্ছে খামখেয়ালিপনা বর্ষাকালের ওয়েদার। এই যে জঙ্গলটা দিয়ে আমরা এখন যাব মাঝখানটা ফলসটা দেখতে, এই জঙ্গলটা কিন্তু পুরুলিয়ার মামুডিতে অবস্থিত। আর এই জঙ্গলের নাম কিন্তু মামুডি জঙ্গল। তো এই জঙ্গলটা দিয়েই কিন্তু আমরা এখন যাব ওয়াটারফলসের দিকে। আর এই জঙ্গলে আমাদের যে ড্রাইভার দাদা আছে, ড্রাইভার দাদার কাছ থেকে শুনলাম এই জঙ্গলে নাকি ভাল্লুক আর হাতি দেখতে পাওয়া যায়। এই যে সামনে সায়নী যাচ্ছে আর আমাদের সাথে আরও দাদারা আছে, তারাও সামনে রয়েছে। এমন রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছে, পুরো প্রপার জঙ্গল। চলে এসেছি মাঝকান্দা ওয়াটারফলস দেখার জন্য। এই যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হলো একটি ভিউ পয়েন্ট। একেবারে জঙ্গলের মধ্যে, শাল পলাশের জঙ্গল। এখানে জঙ্গলের মাঝে এই ভিউ পয়েন্টটা ভীষণ সুন্দর, তবে একটু রিস্ক আছে। এই ভিউ পয়েন্ট থেকে এই দূরে আমি দেখতে পাচ্ছি মাঝকান্দা ওয়াটারফলস। এখন আমরা চলে এসেছি পুরুলিয়ার গড়পঞ্চকোটে কাঠের দুর্গা প্রতিমা দেখার জন্য। এই কাঠের দুর্গা প্রতিমা প্রায় 300 থেকে 350 বছরের পুরনো। এটি একটু ঐতিহাসিক জায়গা বলতে পারো, তাই এখানে পুরুলিয়ায় যারা অন্যান্য স্পটগুলো ঘোরে এই জায়গাটিতেও কিন্তু ভিজিট করে, কারণ দুর্গা প্রতিমাটি অনেক বছরের পুরনো। সব থেকে বড় আকর্ষণ যেটা স্থানীয়ভাবে পাওয়া, এই দুর্গা প্রতিমাটি কাঠের তৈরি। সেটা দেখার জন্য আমিও ভীষণভাবে উদ্গ্রীব হয়ে আছি যে এতদিন আমরা আমাদের ওখানে যে এত দুর্গা প্রতিমা দেখেছি, দুর্গা মূর্তি দেখেছি, সেগুলো মাটির নয়তো পাথরে, কাঠের একেবারেই আমরা দেখিনি কিভাবে সেটা তৈরি হয়েছে। আর যেহেতু এটা 300 থেকে 350 বছরের পুরনো, তাই আমরা সেটা দেখতে চাই আর তোমাদের সাথেও শেয়ার করতে চাই। তো চলে এসেছি এখন আমরা সেই মন্দিরে। এখানে বেশ সুন্দর করে একেবারে গ্রাম্য পরিবেশের আদলে মন্দিরটি তৈরি করা হয়েছে, তোমাদেরকে একটু শেয়ার করি। এই যে সেই কাঠের দুর্গা প্রতিমা, ভীষণ সুন্দর দেখতে। আর মন্দিরের সামনে এই যে জায়গাটা, আগুন এখনো গনগন করছে, একটু আগেই হয়তো পুজো হয়েছে। আর এখানে সম্ভবত যজ্ঞ হয়। মন্দিরের সামনে এরকম একটা ছোট্ট স্টল মতো আছে, এখানে কিন্তু দুর্গা প্রতিমার প্রচুর ফটো ফ্রেম বিক্রি হচ্ছে। এই যে ছোটোটার দাম বলছে 20 টাকা। কাঠের দুর্গা দেখে এখন আমরা চলে এসেছি আপার ড্যামে। অযোধ্যা সার্কিটের যে কটা স্পট রয়েছে তার মধ্যে থেকে এই আপার ড্যামেই পর্যটকরা এসে বেশিক্ষণ সময় কাটায়। আপার ড্যামের পাশে এই যে রাস্তা মানে ব্রিজটা রয়েছে, এখান থেকে আপার ড্যামটিকে যেমন সুন্দর দেখা যায়, ঠিক তেমনই দূরের জঙ্গল, পাহাড়ের ভ্যালিগুলোকেও দারুণ দেখতে লাগে। এই আপার ড্যাম দেখে আমাদের আজকের শেষ স্পট ছিল লোয়ার ড্যাম। এই লোয়ার ড্যামের এখানেই বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা গাড়ি নিয়ে ফিরলাম আবার আমাদের হোমস্টের দিকে। লাঞ্চ করতে বসে পড়েছি বিকেলবেলা, তোমাদেরকে যেটা বললাম। তবে আজকে লাঞ্চে রয়েছে স্পেশাল মেনু। আজকে রয়েছে বিরিয়ানি। বৃষ্টির মধ্যে বিরিয়ানি কিন্তু একেবারে অন্যরকম লাগে। চিকেন বিরিয়ানি চলে এসছে আমাদের সামনে, টেস্ট করে দেখি। তেল মশলা কম, ভীষণ হালকা, টেস্ট ভীষণ ভালো। আর একটু ড্রাই হয়েছে, এটাই যা, কিন্তু টেস্ট ভালো হয়েছে। তোমরা আসলে কিন্তু ট্রাই করতে পারো এটা। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলা হাতে চলে এসছে এই যে গরম গরম চা। একটু পরে দেওয়া হবে সন্ধেবেলা স্ন্যাক্স। চলে এসছে স্ন্যাক্স, সন্ধ্যে স্ন্যাক্স। স্ন্যাক্সে রয়েছে আলু পকোড়া, এই যে অনেকটা, সঙ্গে রয়েছে কেচাপ, এই যে। তবে তোমরা কিন্তু চাইলে পুরুলিয়ার বিখ্যাত ভাবরা ভাজা খেতে পারো সন্ধ্যের স্ন্যাক্সে। এরপর রাত 10টা নাগাদ আমরা ডিনার সেরেছিলাম। ডিনারে ছিল ভাত, আলু ভাজা, ডাল, চিকেন কষা আর ছিল মিষ্টি। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আজকে আমাদের পুরুলিয়ার ডে 3। আজকে আমাদের বাড়ি ফেরার দিনও বটে, তবে আমাদের ট্রেন রয়েছে রাত্রেবেলা। আজকেও আমাদের বেশ কয়েকটা সাইট সিন রয়েছে ঘুরে দেখার মতো, সেগুলো একদম অফবিট। তবে বেরোবো তো ঠিকই, সকাল সকাল উঠেছি, ঘড়িতে এখন বাজে সকাল 7টা। শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি। তো এরকম বৃষ্টির দিনে সকাল সকাল হাতে 1 কাপ চা পেয়ে গেছি, এতেই আমি খুশি। একটু পরে ব্রেকফাস্ট করব। এই ব্রেকফাস্ট চলে এসছে আমাদের সামনে। এখন ব্রেকফাস্টে আজকে নিয়েছি আমরা ম্যাগি। এই যে এখন ম্যাগিটা ফিনিশ করব, তারপরে আবার দেখা হচ্ছে। ব্রেকফাস্ট করে ব্যাগপত্র নিয়ে এই যে আমরা বেরিয়ে পড়লাম। গাড়ি চলে এসছে আমাদের, হোমস্টেরই গাড়ি, যে গাড়ি নিয়ে কালকে আর পরশু আমরা বেরিয়েছিলাম সাইট সিন করতে। প্রথমে আমরা যাব ডাউরিখাল, যেটা আমাদের হোমস্টে থেকে বেশ কিছুটা দূর আছে। তো ফাইনালি কিন্তু গাড়ি ছেড়ে দিল আমাদের হোমস্টে থেকে। ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করলাম যে এখান থেকে ডিস্ট্যান্স হবে মোটামুটি ওই 10 থেকে 11 কিলোমিটার মতো, মানে আমাদের হোমস্টে থেকে।
বেশ কিছুটা আসার পরে আমাদের গাড়ি একটা জায়গায় আমাদেরকে আর কি নামিয়ে দিল। আর এখান থেকে বেশ কিছুটা রাস্তা এখনও আছে যে স্পটে আমরা যাচ্ছি। তো এই রাস্তাটা আমাদেরকে হেঁটে যেতে হবে, কারণ এটা একেবারে গ্রামের মধ্যে দেখছি। খুব ছোট রাস্তা, এর মধ্যে গাড়ি ঢুকবেও না, আর বাইক নিয়েও আমার মনে হয় না যাওয়া যাবে। যাই হোক, এখন আমরা হেঁটে হেঁটেই সবাই যাচ্ছি, দেখি কতটা সময় লাগে আমাদের যেতে। একটা গ্রামের মধ্যে দিয়ে এখন আমরা চলে এসেছি, গ্রাম্য মেঠো রাস্তা দিয়ে যাচ্ছি আর কি। তো তোমাদেরকে একটু দেখাই, এই যে রাস্তার হচ্ছে এই কন্ডিশন, বৃষ্টিতে খুব বাজে অবস্থা হয়ে গেছে রাস্তার। বেশ কিছুটা রাস্তা আসার পরে আমাদেরকে এরকম জলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। যেহেতু বর্ষাকাল, তার জন্যই এই জায়গাটা এরকম জলে ভর্তি হয়ে আছে। তবে অন্য টাইম এই জায়গাটা শুকনো থাকে, ইজিলি যাওয়া যায়। আর এই জায়গাটা মানে এই রাস্তাটা ছাড়াও আর যাওয়ার সেরকম কোনো আর কি অন্য কোনো রাস্তা নেই, তাই আমাদেরকে এটাই ধরতে হলো। এই যে এখানে একটা আতা গাছ দেখতে পেলাম একদম রাস্তার ধারে। আমাদের ওখানে তো আতা অনেক দাম দিয়ে আর কি বাজারে বিক্রি হয়, কিন্তু এখানে মনে হয় খাওয়ার লোক নেই, গাছ ভর্তি আতা হয়ে আছে। মেঠো পথ, পাহাড় ও জঙ্গলের মধ্যে দিয়ে উঁচু নিচু দুর্গম রাস্তা পেরিয়ে আমরা ডাউরি নালার বেশ অনেকটা কাছেই চলে এসেছি। কিন্তু ফলসের কাছে যেতেই দেখলাম বাকি রাস্তাটা প্রচণ্ড বর্ষার কারণে জলমগ্ন হয়ে আছে, আর বিপজ্জনকও বটে। তাই আমরা দুজন আর গেলাম না, তবে আমাদের সাথে যারা এসেছিল তারা গেছিল। বর্ষাকাল বলেই রাস্তার এই দুরবস্থা। বর্ষাকাল বাদ দিয়ে অন্য সময় আসলে এই জায়গাটি তোমরা খুব ভালোভাবেই ঘুরতে পারবে। তবেই ফলসের কাছে আসার জন্য পাহাড়ের বেশ অনেকটা রাস্তায় ট্রেক করে আসতে হবে। তাই যারা পাহাড়ে ট্রেক করতে ভালোবাসো তারা এই জায়গাটিকে এক্সপ্লোর করতে পারো। তো ফাইনালি কিন্তু পাহাড়ি রাস্তা, চাষের জমির উপর দিয়ে সেই রাস্তা অতিক্রম করে চলে এলাম নিজেদের গাড়িতে। এখন আবার যাওয়ার ইচ্ছা আছে খাককোচা ওয়াটারফলস। যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে পুরুলিয়াতে, তার জন্য জলের পরিমাণটা অত্যাধিক হয়ে গেছে। তো যেতে হলে ভীষণ রিস্ক নিয়ে আর কি প্রত্যেকটা জায়গা এক্সপ্লোর করতে হচ্ছে। বেসিক্যালি আমরা পুরুলিয়ার অফবিট জায়গাগুলোকে এক্সপ্লোর করছি, চেনা জানা জায়গাগুলোতে এত রিস্ক একেবারেই নেই। তবে অফবিট জায়গাগুলো এক্সপ্লোর করতে গেলে এমনি সময় তো রিস্ক থাকেই, বর্ষার সময় রিস্ক কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। যারা এই বর্ষাতে পুরুলিয়া ঘুরতে আসবে বলে ভাবছো আর এই সব জায়গাগুলোকে এক্সপ্লোর করবে বলে ভাবছো, তাদেরকে বারবার একটা কথা বলবো, নিজেদের রিস্কে কিন্তু এই জায়গাগুলোকে এক্সপ্লোর করো। আর যারা বয়স্ক আছেন তাদেরকে বারবার বারণ করবে এইসব জায়গাগুলোতে না আসার জন্য, এটাই আর কি। গাড়ি স্ট্যান্ড থেকে পাহাড় ও জঙ্গলের রাস্তা ধরে এখন আমরা যাচ্ছি ঘাককোচা ওয়াটারফলসের দিকে। গাড়ি স্ট্যান্ড থেকে এই ওয়াটারফলস পর্যন্ত যেতে 2 থেকে 3 মিনিটের পায়ে হাঁটা পথ। তবে রাস্তাটি একেবারেই দুর্গম না, তাই যে কেউ এই ফলসটি দেখতে আসতে পারে। চলে এসেছি পুরুলিয়ার বিখ্যাত ঘাককোচা ওয়াটারফলসে। অসম্ভব সুন্দর এই ফলসের ভিউ, ভীষণ ভালো লাগছে। এটা আজকে আমাদের লাস্ট স্পট ছিল, কারণ এখান থেকেই তো আবার আমরা আমাদের হোমস্টেতে ফিরবো। লাস্ট স্পটটা যে এত ভালো লাগবে সে আমরা কল্পনাও করতে পারিনি। আপনারা যারা এখানে আসবেন বলে ভাবছেন তাদেরকে বলবো এখানে কেউ স্নান করার কথা চিন্তাও করবেন না এই বর্ষার সময়, তার কারণ প্রচণ্ড জোরে জল পড়ছে, যে কোনো মুহূর্তে কিন্তু বিপদ ঘটতে পারে। গাড়ি নিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের হোমস্টেতে। এবারে পুরুলিয়া ঘুরতে এসে 2 রাত 3 দিনে আমরা পুরুলিয়ার অফবিট জায়গার সাথে অযোধ্যা সার্কিটের সব জায়গাগুলোকে ঘুরে দেখেছি। তাই আমাদের এই গাড়িতে কত টাকা খরচ পড়েছে চলো এবারে জানিয়ে দেই। আমরা যেই দারুণ দারুণ জায়গাগুলো ঘুরলাম, যেই দারুণ দারুণ জায়গাগুলোকে কিন্তু গাইড করেছে এই দাদার সাথে একটু পরিচয় করিয়ে দেবো। দাদা নমস্কার। দাদা আপনার নাম? আমার নাম শঙ্কর কুমার। আচ্ছা, আপনি তো আমাদের এত সুন্দর সুন্দর জায়গাগুলোকে ঘুরিয়েছেন, খুব সুন্দরভাবে গাইড করেছেন। এবারে আপনি ফেয়ারগুলো বলে দিন। আমাদের এই প্যাকেজ হয়তো ধরুন স্টেশন টু স্টেশন হয়, বাট যেমন বরাবুম স্টেশন থেকে যদি আমাদের যদি প্যাকেজটা নেওয়া হয় সেক্ষেত্রে আপনার ভাড়া মোটামুটি ধরুন এটা করতে গেলে 7,500 টাকা লাগবে আর কি অফবিট নিয়ে। আমরা অফবিট করেছি, অযোধ্যা সার্কিট ঘুরেছি, আমাদের কিন্তু ওই 7 থেকে 7,500 টাকা পড়েছে। আমরা বড় গাড়ি নিয়ে ঘুরেছি। আচ্ছা, কেউ যদি ছোট গাড়ি চায় তাহলে তো অ্যারেঞ্জ করে দেওয়া যাবে নাকি? হ্যাঁ অবশ্যই, আমাদের এখানেই পাওয়া যাবে, হয়ে যাবে। আচ্ছা, তো সেক্ষেত্রে একটু খরচটা কম পড়বে ছোট গাড়িতে। আর দাদা, শুধুমাত্র কেউ যদি 1 থেকে 2 দিনের জন্য ধরুন পুরুলিয়া আসলো, এই অযোধ্যা সার্কিটটাই ঘুরবে, তাদের কেমন খরচ? তারা ধরুন মোটামুটি 5,500 টাকা বরাবুম আর কি, মানে পুরো সাইট সিন নিয়ে পিকআপ ড্রপ আবার অযোধ্যা সাইট সিন ঘুরিয়ে ছোট গাড়িতে ওই 5,000 থেকে 5,500 মতো পড়ে। আর বড় গাড়ি নিলে আপনার 6,500 টাকা।
ওই রকমই পড়ে। হ্যাঁ, আর হ্যাঁ। এই ভাড়া কি সিজন ওয়াইজ চেঞ্জ হয়? না, আমাদের এখানে চেঞ্জ হয় না, মানে এইটা ফিক্সড রেট আপনাদের। তাই একটা বড় গাড়িতে দাদা কতজন মোটামুটি নিতে? 9 সিটার গাড়ি, 9 সিটার হ্যাঁ, গাড়ি। সোমো আছে, আচ্ছা, আপনার আচ্ছা। বুলেরো, স্করপিও। বাবা, তো 8 থেকে 9 জন একটা গাড়িতে ইজিলি ধরবে। তাই তোমাদেরকে বলবো তোমরা তোমাদের গ্রুপ নিয়ে আসো, বন্ধু বান্ধবের গ্রুপ কিংবা ফ্যামিলি, যেভাবেই আসো না কেন খুব সুন্দরভাবে দাদারা গাইড করে কিন্তু ঘোরাচ্ছে। নমস্কার দাদা। লাঞ্চ করতে চলে এসেছি লাঞ্চ টেবিলে। আজকে আমাদের ফেরার দিন। প্লেটে দিয়েছে রাইস, এদিকে রয়েছে ডাল, বাঁধাকপির তরকারি, ঢ্যাঁড়স ভাজা, আর এদিকে রয়েছে রুই মাছের কারি। এই যে, তবে আর একটা কথা, সেটা হলো আমরা যে এই মহুল পলাশ হোমস্টেতে রয়েছি, খাওয়া দাওয়া থাকা কিছুই সেভাবে জানাইনি। তবে খেয়ে দিয়ে উঠেই আমি টোটাল ডিটেলসটা দিয়ে দেবো। এই জাস্ট আমরা খেয়ে দিয়ে উঠলাম। নমস্কার দাদা। দাদা আপনার নাম? আশিস সিং মুড়া। আমরা আপনাদের এই যে হোমস্টে যে রুমে রয়েছি, আপনি রুমের যে ভাড়াটা সেটা একটু বলে দিন। 1250 টাকা খাওয়া নেই পার ডে পার দিন। আচ্ছা, পার হেড পার ডে 1250 টাকা। আচ্ছা, যদি নন এসি রুম নাই তাই তো? হ্যাঁ, নন এসি। আচ্ছা, আর এসিতে নিলে? এসিতে হচ্ছে 1450 পার হেড পার ডে তাই তো? হ্যাঁ। মানে এসিতে নিলে পার হেড পার ডে 1450 টাকা করে পড়বে যদি তোমরা এসি রুম নাও। এই হোমস্টেতে কি কাপল অ্যালাউ আছে? হ্যাঁ, পেট নিয়ে আসতে পারে? আসতে পারে। আচ্ছা, চেক ইন আর চেক আউট টাইমটা একটু বলুন। ওটা 8:30 থেকে 8:30। বুকিং করবে কিভাবে একটু বলে দিন। বুকিং অনলাইন ক্ষেত্রে হয়। অনলাইনে, মানে স্ক্রিনে এখন যে নাম্বারটা শো করছে এই নাম্বারটাই কিন্তু থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো এই নাম্বারেই কিন্তু ফোন করলে তোমরা পুরুলিয়ায় যদি আসতে চাও আর মহুল পলাশ হোমস্টেতে থাকতে চাও, অবশ্যই এই নাম্বারে তোমরা ফোন করে নিও, কন্ট্যাক্ট করে নিও দাদাদের সাথে। দুপুরে খাওয়া দাওয়া করে এখন কিন্তু রুমে চলে এসেছি। আর রুমে আসা মাত্রই আমাদের মহুল পলাশ হোমস্টে যে দাদা আছে, দাদা কিন্তু একটা দারুণ জিনিস প্রোভাইড করেছে। এটা হলো রাতের ডিনার। যেহেতু আমাদের আজকে ট্রেন আছে রাতে, আর আজকের দিনের জন্য আমাদের পে করতে হয়েছে, তার জন্য আমাদের মহুল পলাশ হোমস্টে থেকে রাতের ডিনারটা কিন্তু প্রোভাইড করে দিয়েছে। আর একটা যেটা সুবর্ণ সুযোগ, আমার চ্যানেলের থ্রু দিয়ে আমার সাবস্ক্রাইবাররা যদি এই পুরুলিয়ার মহুল পলাশ হোমস্টেতে আসো তাহলে কিন্তু পাচ্ছ 5% ডিসকাউন্ট। আর সেটা কিন্তু থাকছে শুধুমাত্র এই বর্ষার সিজনে। তো এখন বাড়ি যাওয়ার পালা। আমাদের ট্রেন রয়েছে রাত 8:10-এ চক্রধরপুর এক্সপ্রেস, যে ট্রেন ধরে আমরা ফিরবো কলকাতায়। তো এই ভিডিওটা জানি অনেক বড় হয়ে গিয়েছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল ASOE ট্রাভেলের সাথে থাকো, দেখতে থাকো।